সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ও ভারত দুই দেশে মাতৃভাষা বইটির ব্যাপক চাহিদা। কেন এত বেশি চাহিদা? ৮ পৃষ্ঠার আলোচনা থেকে আপনিও খুব সহজে অনুমান করতে পারবেন। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ২৯ নম্বর পৃষ্ঠাটি আলোচনা করব এবং ১ মিনিটে আমরা ২৯ নম্বর পৃষ্ঠাটি মনে রাখবো। তাহলে আলোচনার বিষয় ক থেকে ম পর্যন্ত বর্ণ। ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণ। এই ২৫টি বর্ণকে স্পর্শ ব্যঞ্জনধ্বনি বলা হয় এবং এই ২৫টি বর্ণ ৫টি গুচ্ছে বা বর্গে বিভক্ত। এবার আমরা ক থেকে ম পর্যন্ত এই ২৫টি বর্ণের উচ্চারণ ভেদে নামকরণগুলো মনে রাখতে চাই। যেমন ক বর্গের নাম হচ্ছে কণ্ঠ, চ বর্গের নাম হচ্ছে তালব্য, কিন্তু আমরা মুখস্থ করতে চাই না, আমরা ছবিগুলো থেকে শিখতে চাই। মিশেল ওবামার সুন্দর ঠোঁট দেখে বারাক ওবামা সাহেব হেসে ফেলছে। হাসার কারণে তার ২ সারি দাঁত দেখা গেছে। এই ঘটনাটি এই পিচ্চিটা দেখে হা মুখে তাকিয়ে আছে। তাহলে দেখুন আমরা কি কি পাইলাম। তাহলে প্রথমে আমরা ঠোঁট পাইলাম দেখতে, ঠোঁটের পরে আমরা ২ সারি দাঁত দেখতে পেলাম এবং দাঁতের পরে আমরা জিহ্বা দেখতে পেলাম। তাহলে এই চমৎকার কৌশলটি যদি আমরা এখানে লিখে দিই তাহলে আমাদের এগুলো আর মুখস্থ করতে হবে না। তাহলে দেখুন প্রথমে ঠোঁট, ঠোঁটের পর ২ সারি দাঁত, তাহলে দাঁত মানে দন্ত, উপরের সারির দাঁতকে বলে দন্ত আর নিচের সারির দাঁতকে বলা হয় মূর্ধন্য। তাহলে ঠোঁটের পর ২ সারি দাঁত, দাঁতের পর অবস্থানকার এই যে জিহ্বা, জিহ্বা মানে হচ্ছে তালব্য আর জিহ্বাটা কোথায় সংযুক্ত আছে? কণ্ঠের সাথে। তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠোঁট, ঠোঁটের পর ২ সারি দাঁত, দাঁতের পর জিহ্বা, জিহ্বা সংযুক্ত আছে কণ্ঠের সাথে। এছাড়া আমরা এই ক, চ, ট, ত, প এই বর্ণগুলো অন্যভাবে মনে রাখতে পারি। কিভাবে? যেমন এই মিশেল ওবামা বাড়ির কর্তা হচ্ছে বারাক ওবামা, তাহলে মিশেল ওবামা বলতেছে কর্তা মদ দাও। তাহলে কি বললো? মিশেল ওবামা কর্তা মদ দাও। তাহলে ক দিয়ে হচ্ছে কণ্ঠ, তাহলে ক সারির বর্ণটার নাম হচ্ছে কণ্ঠ, চ সারির বর্ণটার নাম হচ্ছে তা দিয়ে তালব্য, আর ম দিয়ে হচ্ছে মূর্ধন্য, দ দিয়ে হচ্ছে দন্ত, আর ও দিয়ে মনে রাখবো ওষ্ঠ। তাহলে ক সারির নাম কি? কণ্ঠ, চ সারির নাম কি? তালব্য, ট সারির নাম কি? মূর্ধন্য, ত সারির নাম কি? দন্ত এবং প সারির নাম কি? ওষ্ঠ। তাহলে সহজ, শুধু মনে রাখতে হবে কর্তা মদ দাও। আর একটা কৌশল, প্রথমে ঠোঁট, তারপর ২ সারি দাঁত, দাঁতের পর জিহ্বা, জিহ্বা সংযুক্ত আছে কণ্ঠের সাথে। তাহলে এই বিষয়গুলো আমরা আর কখনোই বলবো না। আশা করি মুখস্থ করে নয়, আমরা কৌশলের মাধ্যমে খুব সহজে শিখে ফেললাম। তাহলে এই অধ্যায়টি হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণের এবং ২৯ নম্বর পৃষ্ঠাটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে মাতৃভাষা বই একটা অসাধারণ বই, কোট, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। মাতৃভাষা বইটির ৭২ নম্বর পৃষ্ঠা আমরা ১ মিনিটে শিখতে চাই। আজকের আলোচনার বিষয় নত্যবিধান, তবে মুখস্থ করে নয়, আমরা নায়িকা, নায়ক ও গুন্ডার চরিত্রের সাহায্যে খুব চমৎকারভাবে শিখতে চাই। দেখুন নায়িকা বর্ণ হচ্ছে আমাদের ৩টা, রি, র, মূর্ধন্য ষ। তাহলে এই ৩টা বর্ণকে আমরা নায়িকা বর্ণ বলবো। নায়ক বর্ণ বলবো আমরা সকল স্বরবর্ণকে, তারপর ক বর্গের সকল বর্ণকে এবং প বর্গের সকল বর্ণকে। তাহলে ক বর্গ বর্ণ হচ্ছে ৫টি, প বর্গের বর্ণ হচ্ছে 5টি, স্বরবর্ণ হচ্ছে 11টি, আর হ, অন্তস্থীয়, অন্তস্থীয় এবং অনুস্বর, এগুলোকে আমরা বলতেছি নায়ক বর্ণ। এগুলো ব্যতীত সকল ব্যঞ্জন বর্ণগুলোকে বলতেছি আমরা গুন্ডা বর্ণ। তাহলে এই নায়ক, নায়িকা এবং গুন্ডার চরিত্রের সাহায্যে দেখুন কিভাবে বানান শেখা সম্ভব। তাহলে কোথায় মূর্ধন্য হবে আর কোথায় দন্তান্ন হবে এটা বের করবো আমরা। তাহলে প্রথমে যদি আমরা নায়িকা পাই, এরপরে যদি নায়ক বর্ণ পাই, তাহলে সেখানে মূর্ধন্য বসাবো। চমৎকারভাবে আমরা শিখবো। এখন দেখুন রামায়ণ বানানটা আমরা প্রথমে বিশ্লেষণ করব। প্রথমে হচ্ছে র, তারপর হচ্ছে আকার, তারপর হচ্ছে ম, তারপর হচ্ছে আকার, তারপর অন্তস্থীয়, তারপর হচ্ছে কি মূর্ধন্য হবে না দন্তান্ন হবে, সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে দেখি র, র হচ্ছে আমাদের নায়িকা বর্ণ, আমরা জানি রি, র, মূর্ধন্য ষ হচ্ছে কি নায়িকা বর্ণ। তাহলে নায়িকা পেয়ে গেলাম। এরপরে আকার, স্বরবর্ণ, সকল স্বরবর্ণই হচ্ছে আমাদের কি নায়ক বর্ণ। তারপর ম, প, ফ, ব, ভ, ম হচ্ছে আমাদের নায়ক বর্ণ। তারপর আকার মানে স্বরবর্ণ, তার মানে নায়ক বর্ণ। অন্তস্থীয় হচ্ছে আমাদের নায়ক বর্ণ। তার মানে প্রথমে আমরা নায়িকা পাইলাম, তারপরে আমরা সকল বর্ণ কি নায়ক বর্ণ পাইলাম। আমরা জানি নায়িকার পরে নায়ক বর্ণ যদি থাকে তাহলে হবে কি মূর্ধন্য। এই কারণে রামায়ণ বানানটা মূর্ধন্য হবে। চমৎকারভাবে আমরা শিখে ফেললাম কেন রামায়ণ বানানে মূর্ধন্য হয়। এবার আমরা নায়িকা বর্ণের পরে যদি গুন্ডা বর্ণ পাই তাহলে হবে আবার দন্তান্ন। যেমন রসায়ন, এটা বিশ্লেষণ করি। র, তারপর হচ্ছে দন্তাস্ব, তারপর আকার, তারপর অন্তস্থীয়, তারপর মূর্ধন্য হবে না দন্তান্ন হবে। আমরা দেখবো নায়িকার পরে যদি গুন্ডা পাই তাহলে দন্তান্ন বসাবো। আমরা জানি র, রটা হচ্ছে আমাদের নায়িকা বর্ণ, আর দন্তাস্ব আমাদের ব্যঞ্জন বর্ণ, যেটা আমাদের অবশ্যই কি নায়ক বর্ণের মধ্যে নেই, কারণ নায়ক বর্ণ হচ্ছে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ। তাহলে অবশ্যই দন্তাস্বটা হচ্ছে আমাদের গুন্ডা বর্ণ। তাহলে আমরা প্রথমে নায়িকা পাইলাম, তারপর কি, তারপর পাচ্ছি আমরা গুন্ডা। তাহলে অবশ্যই নায়িকার পরে যদি গুন্ডা পাই তাহলে আমাদের দন্তান্ন হবে। রামায়ণ বানানে মধ্যাহ্ন হয় এবং রসায়ন বানানে দন্তান্ন হয়, কারণ র এর পরে সকল বর্ণই হচ্ছে কি, সকল বর্ণে যদি নায়ক বর্ণ হয় তাহলে হবে মধ্যাহ্ন, আর র এর পরে যদি গুন্ডা বর্ণ ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে আর মধ্যাহ্ন না হয়ে হবে দন্তান্ন। একইভাবে আমরা অসংখ্য বানান শিখতে পারি। যেমন নারায়ণ, নারায়ণের প্রথমে কি র আছে, রটা কি আমাদের নায়িকা বর্ণ। তারপর কি আটা হচ্ছে আমাদের নায়ক বর্ণ। অন্তস্থীয়টা কি আমাদের নায়ক বর্ণ। তার মানে
নায়িকার পরে সকল বর্ণই হচ্ছে কি নায়ক বর্ণ, এই কারণে আমাদের মধ্যাহ্ন হবে। তাহলে নারীবান বানানটা অবশ্যই আমাদের মধ্যাহ্ন হবে। তাহলে এভাবে আমরা অসংখ্য বানান শিখতে পারি। আর আমরা আলোচনা করলাম নত্যবিধানের 72 নম্বর পৃষ্ঠাটি। এখন আমরা মাতৃভাষা বইটির 144 নম্বর পৃষ্ঠা আলোচনা করব। আলোচনার বিষয় বিসর্গ সন্ধি। 10 সেকেন্ডে আমরা বিসর্গ সন্ধি শিখে ফেলবো। এটার জন্য যে কৌশলটি আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ওরস। ওরস মনে রাখলেই কিন্তু আমরা বিসর্গ সন্ধি 10 সেকেন্ডের মধ্যে শিখে ফেলবো। যেমন ওরসের ও রয়ের দিয়ে দুইটা বর্ণ মনে রাখবো, র নিজে একটা, আর রয়ের আরেকটা রূপ হচ্ছে রেফ। আর স দিয়ে আমরা 3টা বর্ণ মনে রাখবো, তালিবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত্য স। তাহলে দেখুন এই ওরস বলতে কি 10 সেকেন্ড লাগে, তারও কম লাগে। তার মানে এতটুকু মনে রাখলেই কিন্তু বিসর্গ সন্ধি হয়ে যাওয়ার কথা। তাহলে ওরসের ও নিজেই একটা, র মানে 2টা বর্ণ, র নিজে একটা, রেফ, আর স মানে 3টা বর্ণ, তালিবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত্য স। অর্থাৎ এই যে 6টা বর্ণ আমরা পাইলাম, এই 6টা বর্ণের পরিবর্তে যদি আমরা বিসর্গ বসাই তাহলে বিসর্গ সন্ধি হয়ে যাওয়ার কথা। তাহলে দেখুন একটু আমরা দেখিয়ে দিই, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আসলে আমাদের কিন্তু 10 সেকেন্ডে বিসর্গ সন্ধি হয়ে গেছে। যেমন কোথাও যদি আমরা ও পাই তার পরিবর্তে বিসর্গ বসাবো তাহলে বিসর্গ সন্ধি হয়ে যাবে। পুরোহিত, তাহলে রয়ের সাথে আমরা কি পাচ্ছি ওকার, তাহলে ওকারের পরিবর্তে আমরা কি বসাইলাম, বিসর্গ বসাইলাম, আর পরে থাকলো হিত, তাহলে হয়ে গেল পুরোহিতের সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, এবার দেখুন মনোযোগ। মনোযোগের কি আছে, ওকার আছে, তাহলে ওকারের জায়গায় আমরা বিসর্গ বসিয়ে দিই, আর বাকি যা পড়ে থাকলো তাই যোগ। যশোলাভ, ছয়ের সাথে কি ওকার আছে, তার মানে ওকারের পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলাম, তাহলে আর পরে থাকলো লাভ, তাহলে যশোলাভের সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। একইভাবে কোথাও যদি আমরা র দেখতে পাই, রয়ের পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলে তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। যেমন অন্তরাত্মা, তাহলে আমরা র দেখতে পাচ্ছি, রয়ের পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিলাম, আর পরে থাকলো আত্মা, হয়ে গেল। নিরূহ, তাহলে আমরা জানি রয়ের পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলাম, আর পরে থাকলো দিহিকার আর হ, এদিকে বসে দিলাম। জিতেন্দ্র, আমরা জানি রয়ের পরিবর্তে বিসর্গ বসাবো, আর কি থাকলো ইন্দ্র, তাহলে হয়ে গেল। একইভাবে রেপ যদি থাকে তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। অন্তর্গত, তার মানে রেপ আছে, রেপের পরিবর্তে আমরা বিসর্গ বসাইলাম, আর থাকলো গত। দুর্ঘটনা, রেপের পরিবর্তে বিসর্গ বসাইলাম, আর পরে থাকলো ঘটনা। একইভাবে প্রত্যেকটাই এভাবে হবে। একইভাবে কোথাও যদি আমরা 3টা স দেখি তার পরিবর্তে বিসর্গ বসাবো, সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। নিশ্চিহ্ন, কি আছে, তালিবর্ষ আছে, তালিবর্ষ যাকে বিসর্গ বসে দিলাম, আর পরে থাকলো চিহ্ন, তাহলে হয়ে গেল। শিরোচ্ছেদ কতবার যে পরীক্ষায় আসছে দেখুন, খুবই সহজ। তাহলে কি আছে, তালিবর্ষ, তালিবর্ষ যাকে আমরা বিসর্গ বসে দিলাম, আর পরে থাকলো ছেদ, হয়ে গেল। আবিষ্কার অনেক পরীক্ষায় আসে, আমরা কি দেখবো, মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ জায়গায় বিসর্গ বসে দিলাম, আর পরে থাকলো কার, হয়ে গেল। বহিষ্কার, মূর্ধন্য ষ জায়গায় বিসর্গ বসে দেবো, আর পরে থাকলো কার, হয়ে গেল। ভ্রাতুষ্পুত্র অনেক পরীক্ষায় আসছে, আমরা মূর্ধন্য ষ পাচ্ছি, মূর্ধন্য ষ জায়গায় বিসর্গ বসে দিলাম, আর কি থাকলো পুত্র, হয়ে গেল। একইভাবে নমস্কার কি পাচ্ছি, দন্তাস্য, দন্তাস্য জায়গায় বিসর্গ বসে দিলাম, আর পরে থাকলো কার, হয়ে গেল। তিরস্কার, দন্তাস্য, দন্তাস্য জায়গায় বিসর্গ বসে দিলাম, আর পরে থাকলো কি কার। তাহলে খুবই চমৎকার ভাবে ওরস, ওরস মনে রাখলেই হচ্ছে। তার মানে 10 সেকেন্ডও লাগে না ওরস বলতে। এই 6টা বর্ণ যদি আমরা পাই তার পরিবর্তে বিসর্গ বসে দিলে বিসর্গ সন্ধি আমরা খুব সহজে মনে রাখতে পারি। মাতৃভাষা বইটির 144 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় নিত্য সমাস। 10 সেকেন্ডে নিত্য সমাস খতম। এই জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করেছি সেটি হচ্ছে অমানুষ্ঠিক কাল। এই অমানুষ্ঠিক কাল বলতে কি আসলে 10 সেকেন্ড লাগে? আসলে লাগে না। আমরা জাস্ট একটু দেখিয়ে দিব, দেখে দেওয়ার জন্য একটু সময় বেশি লাগবে, কিন্তু আসলে কৌশলটি হচ্ছে অমানুষ্ঠিক কাল। অর্থাৎ আমার জীবনে এই অমানুষ্ঠিক কাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে অমানুষ্ঠির মধ্যে কি কি রয়েছে সেগুলি হচ্ছে নিত্য সমাস। যেমন অমানুষের শুরুতে স্বরেও, স্বরেও দিয়ে অন্তর, তারপর মাতে হচ্ছে মাত্র, নতে হচ্ছে নিভ, তারপর স দিয়ে হচ্ছে শুদ্ধ, আর টিতে হচ্ছে টিটা খানাখানি। তাহলে দেখুন অমানুষটিতে আমরা কি পেলাম, অতে অন্তর, মাতে হচ্ছে মাত্র, নতে হচ্ছে নিভ, সতে হচ্ছে শুদ্ধ, আর টিতে হচ্ছে টিটা খানাখানি। তাহলে সমস্ত পদের শেষে যদি কোথাও অন্তর, মাত্র, নিভ, শুদ্ধ, টিটা খানাখানি থাকে তাহলে সেটা নিত্য সমাস। তাহলে দেখুন নিত্য সমাস কিন্তু 100% হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু দেখে দিব, দেখে দিতে একটু সময় লাগবে, কিন্তু অমানুষ্ঠিক কাল বলতে যতটুকু সময় লাগে ততটুকুই কিন্তু আমাদের নিত্য সমাস শেখার জন্য যথেষ্ট। যদি অন্তর থাকে তাহলে গতান্তর, কালান্তর, গৃহান্তর, গ্রামান্তর, তাহলে প্রত্যেকটা শব্দের শেষে কি আছে, অন্তর রয়েছে। এই অন্তর থাকার কারণে এটা নিত্য সমাস। আর ব্যাস বাক্য করার সময় এই অন্তর কেটে অন্য বসালে নিত্য সমাসটির ব্যাস বাক্য হয়ে যায়। যেমন কালান্তর, কালান্তরের কি আছে, অন্তর, অন্তর মানে নিত্য সমাস, আর অন্তর কেটে আমরা কি করব, অন্য বসাবো, আর পরে থাকলো কি কাল, হয়ে গেল। গৃহান্তর, আমরা জানি অন্তর কেটে কি করব, অন্য বসাবো, আর কি থাকলো গৃহ, হয়ে গেল। তো এইভাবে আমরা একইভাবে মাত্র, মাত্র যদি কোনো শব্দের মধ্যে দেখি তাহলেও সেটা নিত্য সমাস। দর্শন মাত্র, জল মাত্র, নাম মাত্র, জ্ঞান মাত্র, প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, মাত্র রয়েছে, তার মানে এটা নিত্য সমাস। তারপর নিভ, নিভ যদি থাকে তাহলে সেটা কি নিত্য সমাস। যেমন চন্দ্র নিভ, শলি শুম্ভ নিভ, গিরি নিভ, তার নিভ আছে 100% নিত্য সমাস। তারপর কি শুদ্ধ, গ্রাম শুদ্ধ, দেশ শুদ্ধ, পৃথিবী শুদ্ধ, শুদ্ধ আছে মানে কি নিত্য সমাস। তারপর টিটা খানাখানি থাকলো নিত্য সমাস। লোকটি, পাখিটি, বাড়িটি, টেবিলখানা, বাড়িখানা,
তার মানে নিত্য সমাস। আর কি থাকলো? অমানুষটি কাল, কাল থাকলো সেটা নিত্য সমাস, যেমন কাল নারী, কাল রাত, কাল নাগ, কাল সাপ। তাহলে চমৎকার ভাবে আমরা শিখলাম অমানুষটি কাল, তার মানে অতে অন্তর, মাতে মাত্র, নতে নিভ, সতে শুদ্ধ, টিতে টিটা খানাখানি, আর কাল। তাহলে দেখুন অমানুষটি কাল এটা বলতে কি 10 সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগে না, তার মানে 10 সেকেন্ডের কম সময়ে কিন্তু আমরা নিত্য সমাস শিখে ফেললাম। মাতৃভাষা বইটির 496 নং পৃষ্ঠাটি আলোচনা করব। আলোচনার বিষয় যে সকল তদ্ধিত প্রত্যয় পরিবর্তনীয়। মনে রাখার চমৎকার কৌশল। আশা করি চমৎকার কৌশলটি আমরা আগে রপ্ত করি, তাহলে প্রকৃতি প্রত্যয় একটা কঠিন বিষয়, সেই কঠিন বিষয়গুলোকে আমরা দেখেন কত সহজভাবে আমরা সাজিয়েছি। কৌশলটি হলো, মা তার ছেলে ইমনকে বলল, দিহিকার থাকলে ইন বসাবা, বি থাকলে বিন বসাবা, বান থাকলে বতুব বসাবা, আর মান থাকলে মতুব বসাবা। অর্থাৎ তদ্ধিত প্রত্যয়ে যদি আমরা মা পাই তাহলে আমরা ইমন বসাবো, দিহিকার পাইলে আমরা ইন বসাবো। দেখুন কত চমৎকার ভাবে আমরা এই চমৎকার কৌশলটির মাধ্যমে মুখস্থ না করে শত শত তদ্ধিত প্রত্যয় শিখে ফেলবো। তাহলে কি? মা তার ছেলে ইমনকে বলছে, ঠিক না? তার মানে মা থাকলে কি ইমন হবে। যেমন নীলিমা, তাহলে কি আছে শেষে? শেষে আছে মা, তাহলে মা থাকলে কি হবে? যে ইমন হবে। আর মূল শব্দটা কি? নীল, নীল থেকে নীলিমা, ঠিক না? তাহলে মূল শব্দটা নীল আর মা থাকলে ইমন। রক্তিমা, তাহলে মা আছে, মা থাকলে কি ইমন, আর মূল শব্দটা কি? রক্ত। মহিমা, তাহলে মা আছে, মা থাকলে কি ইমন, মূল শব্দটা কি? মহৎ। তাহলে আমরা খুব সহজে পরিবর্তনশীল দেখলাম যে মা যদি থাকে তাহলে ইমন হবে। দিহিকার থাকলে ইন হবে, এই যে গুণী, তাহলে গুণ, আর দিহিকার থাকলে ইন হবে। হস্তি, মূল শব্দটা আছে হস্ত, আর দিহিকার থাকলে কি হবে? ইন হবে। পক্ষী, পক্ষ, ইন থাকলে কি হবে? ইন হবে। তাহলে আমরা খুব সহজে শিখলাম দিহিকার থাকলে ইন হবে। আর বয় দিহিকার থাকলে বিন হবে, যেমন মেধাবী, তো মূল শব্দটা আছে মেধা, আর বয় দিহিকার থাকলে যে বিন হবে। মায়াবী, মূল শব্দটা মায়া, বয় দিহিকার থাকলে কি হবে? বিন হবে। চমৎকার ভাবে আমরা শিখলাম বয় দিহিকার থাকলে বিন হবে। বান থাকলে বতুব হবে, যেমন গুণবান, তার মূল শব্দটা আছে গুণ, আর বান থাকলে বতুব হবে। ধনবান, মূল শব্দটা আছে ধন, আর বান থাকলে বতুব হবে। চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম যে বান থাকলে বতুব দিতে হবে, মান থাকলে মতুব হবে। বুদ্ধিমান, তাহলে কি আছে? মান, মান থাকলে হবে মতুব, মূল শব্দটা আছে বুদ্ধি। শ্রীমান, মূল শব্দটা আছে শ্রী, মান থাকলে মতুব হবে। তাহলে আমরা এই কৌশলটির সাহায্যে যে সকল তদ্ধিত প্রত্যয় পরিবর্তনশীল খুব সহজে আমরা শিখে ফেললাম। মাতৃভাষা বইটির 449 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ফার্সি উপসর্গ, কিন্তু মুখস্থ করতে চাই না, আমরা চমৎকার একটি গল্পের মাধ্যমে মনে রাখতে চাই। এই যে একটা নানি, নানি নিয়ে আমাদের একটা গানও আছে। কে বলে নানি তোমার বয়স পেরিয়ে গেছে 80, দেখে তো মনে হয় না কখনো তোমার ওই মিষ্টি হাসি। যাই হোক, আমরা এই যে নানি নিয়ে গল্প বানিয়ে ফেলি, তাহলে আমরা ফার্সি উপসর্গগুলো পেয়ে যাব। গল্পটি হচ্ছে, নানি দরকার 4টা ব। তাহলে নানির দরকার কয়টা ব? 4টা ব। কিন্তু নানি বলতেছে এটা কম ফি হয়ে যায়। তাহলে চমৎকার গল্প। তাহলে নানি দরকার 4টা ব, নানি বললো কম ফি হয়ে যায়। তাহলে এটা কি মনে রাখা কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। নানি নাতে না নিতে নিম, নাতে না নিতে নিম, দরকার, দর এবং কার, 4টা ব। প্রথম ব বয় থাকবে, পরে ব বে হবে, পরের বর বর হবে, তারপর ব দিয়ে বধ হবে, তারপর কম ফি। চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম নানি নানি দরকার ব বে বর বধ কম ফি। চমৎকার ভাবে আমরা শিখে ফেললাম। আরেকটা কৌশল দেওয়া আছে আমাদের, দেখুন। বর বসন্ত বধ কম না, বর বসন্ত বধ কম না, কারণ দর করে ফি দিয়ে নিমতলা থেকে বেহা মেয়েদের ভাড়া করিল। তাহলে চমৎকার ভাবে আমরা শিখে পেলাম দুইটা কৌশলের মাধ্যমে ফার্সি উপসর্গগুলো। মাতৃভাষা বইটির 324 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় শুদ্ধিকরণ। প্রশ্ন হচ্ছে, শুদ্ধিকরণ বানান রসিকার হবে না দিহিকার হবে? কোনটি শুদ্ধ? বেশিরভাগই উত্তর দিবে রসিকার, কিন্তু এটা ভুল। আসুন কেন ভুল ব্যাখ্যা করি। এটার জন্য একটা সুপার কৌশল মনে রাখতে হবে। কৌশলটা কি? ভক্ত। তাহলে এই যে ভক্ত, এখান থেকে আমরা এই চমৎকার কৌশলটি নিব। ভক্ত, ভক্ততে আমরা 3টা বর্ণ দেখতে পাই, ভ, ক আর হচ্ছে ত। তাহলে ভক্ততে কয়টা বর্ণ পেলাম? ভ, ক এবং ত। তাহলে ভ দিয়ে আমরা লিখব ভবন ভূত, ভ দিয়ে লিখব ভবন ভূত, আর ক দিয়ে লিখব করণ কৃত, আর ত দিয়ে আমরা লিখব তৎসম। অর্থাৎ কোন তৎসম শব্দের শেষে যদি ভবন ভূত করণ কৃত থাকে তাহলে অবশ্যই দিহিকার লিখতে হবে, রসিকার লিখলে ভুল হবে। যেহেতু শুদ্ধিকরণ শব্দের শেষে কি আছে? করণ আছে, তাহলে করণ থাকলে আমাদের কি হবে? দিহিকার হবে। তাহলে রসিকার ভুল, দিহিকার রাইট। তাহলে কৌশলটা আমরা শিখে ফেললাম। তার মানে তৎসম শব্দের শেষে যদি কি থাকে? ভবন থাকে, ভূত থাকে, করণ থাকে, কৃত থাকে, তাহলে অবশ্যই দিহিকার লিখতে হবে। যেমন ধ্রুবী ভুবন, তাহলে ভবন আছে,
আছে তাহলে দীর্ঘিকার লিখতে হবে। দ্রবীভূত, যেহেতু ভূত আছে তাহলে দীর্ঘিকার লিখতে হবে। সমীভবন, শেষে ভবন আছে তার মানে দীর্ঘিকার লিখতে হবে। সমীকরণ, শেষে করণ আছে এই কারণে দীর্ঘিকার হবে। শুদ্ধিকরণ, তার মানে শেষে করণ আছে তার মানে দীর্ঘিকার হবে। শুদ্ধিকৃত, কৃত আছে এই কারণে দীর্ঘিকার হবে। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে কোনো শব্দের শেষে যদি ভবন, ভূত, করণ, কৃত থাকে তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। কৌশলটা কি? কৌশলটা খুবই সহজ। ভক্ত, ভক্ত, তাহলে ভ আর ক আর ত, ততে তৎসম, তৎসম শব্দের শেষে যদি ভবন, ভূত, করণ, কৃত থাকে তাহলে অবশ্যই অবশ্যই দীর্ঘিকার হবে। রস্যইকার লেখা ভুল। তাহলে অসাধারণ একটি কৌশলের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি। মাতৃভাষা বইটির 339 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় যৌগিক শব্দ। যৌগিক শব্দ চেনার উপায়। যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাকে যৌগিক শব্দ বলে। তাহলে দুইটা বিষয় আমরা জানলেই হবে, ব্যুৎপত্তি অর্থটা কি আর ব্যবহারিক অর্থটা কি। যদি আমরা দুইটা বিষয় জানি তাহলে যৌগিক শব্দ খুব সহজে আমরা চিনতে পারবো। ব্যুৎপত্তি অর্থ হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়ের সাহায্যে বিশ্লেষণ করে যে অর্থ পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয়ের সাহায্যে বিশ্লেষণ করলে যে অর্থ পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের ব্যুৎপত্তি অর্থ। আর ব্যবহারিক অর্থটা হচ্ছে লোক প্রচলিত বা বাস্তবে অর্থাৎ প্র্যাকটিক্যাল শব্দকে যে অর্থে ব্যবহার করি, অর্থাৎ তাহলে এই ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি কি হয়, একই রকম হয়, তাহলে সেটা যৌগিক শব্দ। খুবই চমৎকার এই তথ্যটির মাধ্যমে আমরা যৌগিক শব্দ চিনে ফেলবো। যেমন মিতালি, মিতা যোগ আলী, তাহলে প্রকৃতি প্রত্যয়ের সাথে আমরা বিশ্লেষণ করলাম মিতা যোগ আলী। আর ব্যবহারিক অর্থ আমরা জানি মিতালিকে আমরা বন্ধুর মতো ভাব অর্থে ব্যবহার হয়। তাহলে আমরা দেখি মিতা শব্দের অর্থ আর ব্যবহারিক যে অর্থ বন্ধুর মতো ভাব একই অর্থে ব্যবহার হচ্ছে। মিতা কাকে বলি? যে বন্ধুর মতো। আমরা ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাইলাম, এই কারণে মিতালি একটি যৌগিক শব্দ। গায়ক, গায়ক যদি আমরা বিশ্লেষণ করি গই যোগ নক, আর আমরা গায়ক কি অর্থে ব্যবহার করি? যে গান করে। তাহলে যে গান করে তাকে আমরা গায়ক বলি। তাহলে এটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অর্থে আমরা যেটা ব্যবহার করি। আর গই শব্দের অর্থ যদি আমরা বাংলা ডিকশনারিতে দেখি, গই শব্দের অর্থ গান করে। তার মানে ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাইলাম, এই কারণে গায়ক একটি যৌগিক শব্দ। এভাবে প্রত্যেকটাই আমরা এইভাবে বিশ্লেষণ করে করে শিখতে পারি। যেমন পিতৃহীন, পিতা যোগহীন, তাহলে ব্যুৎপত্তি অর্থ হচ্ছে পিতা যার নেই। আর ব্যবহারিক অর্থ আমরা জানি পিতৃহীন মানে হচ্ছে যার পিতা নেই। তার মানে ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তার মানে 100% এটা যৌগিক শব্দ। চমৎকারভাবে আমরা অনেকগুলো শব্দের অর্থ ভেঙে ভেঙে যৌগিক শব্দগুলো সাজিয়েছি। আর পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ যৌগিক শব্দগুলোকে আমরা গল্পের সাহায্যে মনে রাখতে পারি। অর্থাৎ যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে সেগুলো একটা আমরা মনে রাখার সহজ উপায় ব্যবহার করেছি। মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্য ছিল মধু খেয়ে চিকা মারার। চিকা মারার মানে অর্থ হচ্ছে দেওয়ালে লিখন। তাহলে মিতালি কি বলল? মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্যটা কি? মধু খেয়ে সে দেওয়ালে লিখবে। তাহলে চমৎকারভাবে আমরা যেগুলো পরীক্ষায় আসে বেশি বেশি সেগুলো আমরা গল্পের মাধ্যমে মনে রাখতে পারি। মিতালি বলল গায়ক বাবু আনার দরিদ্রের কর্তব্য কি? মধু খেয়ে চিকা মারার। তাহলে চমৎকারভাবে আমরা গল্প, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে আমাদের মাতৃভাষা বইটি সাজিয়েছি। অসাধারণ একটি বই। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপার ধামাকা অফার 28, 29 ও 30 সেপ্টেম্বর ফ্রি ক্লাস। এই 3 দিন ব্যাপী ফ্রি ক্লাসে উপস্থিত থাকলে দুটি সুপার ধামাকা অফার। সুপার ধামাকা অফার একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুবর্ণ সুযোগ। কোর্স ফি 1799 টাকা, অর্থাৎ 1799 টাকায় 2 জন পড়ার সুবর্ণ সুযোগ। শর্ত 28, 29 ও 30 সেপ্টেম্বর ফ্রি ক্লাসে উপস্থিত থাকতে হবে। সুপার ধামাকা অফার 2, প্রতিটি ক্লাসের মধ্যে 25টি প্রশ্ন করা হবে। সর্বোচ্চ উত্তরদাতা পর্যায়ক্রমে প্রথম জন পাবেন মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি, যার মূল্য 500 টাকা। দ্বিতীয় জন পাবেন সার্চ সাধারণ জ্ঞানের বইটি, যার মূল্য 300 টাকা। তৃতীয় জন পাবেন মাতৃভাষা কবিদের নিয়ে রচিত, যার মূল্য 120 টাকা। আশা করি ফ্রি ক্লাসে উপস্থিত থেকে এই পুরস্কারগুলো জিতে নিন। 28 সেপ্টেম্বর আমাদের ক্লাস শুরু। প্রথম দিন ক্লাস হবে বাংলা ব্যাকরণের উপর, সময় রাত 9টায়। সেই দিন আমরা বাংলা ব্যাকরণের উপর 25টি প্রশ্ন করব। সর্বোচ্চ উত্তরদাতা পর্যায়ক্রমে প্রথম জন পাবেন মাতৃভাষা বাংলা ব্যাকরণ বইটি, দ্বিতীয় জন পাবে সার্চ সাধারণ জ্ঞান বইটি এবং তৃতীয় জন পাবেন মাতৃভাষা কবিদের নিয়ে রচিত বইটি। 29 সেপ্টেম্বর আমরা ক্লাস নেব ইংরেজির উপর রাত 9টায়। সেদিন কিন্তু ইংরেজির উপর 25টি প্রশ্ন করা হবে। সর্বোচ্চ উত্তরদাতা যিনি প্রথম হবেন তিনি পাবেন মাতৃভাষা বইটি, দ্বিতীয় যিনি হবেন তিনি পাবেন সার্চ সাধারণ জ্ঞান বইটি এবং তৃতীয় জন পাবেন
কবিদের নিয়ে রচিত বইটি। তাহলে বাংলা ক্লাসের ক্লাস হবে 28 সেপ্টেম্বর আর ইংরেজি ক্লাস হবে 29 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর হবে সাধারণ জ্ঞানের ক্লাস রাত 9টায়। সেদিন সাধারণ জ্ঞানের উপর 25টি প্রশ্ন করা হবে। যিনি প্রথম হবেন তিনি পাবেন মাতৃভাষা বইটি, যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন সাধারণ জ্ঞান বইটি, এবং যিনি তৃতীয় হবেন তিনি পাবেন মাতৃভাষা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত বইটি। অর্থাৎ 28 তারিখও পুরস্কার থাকতেছে, 29 তারিখও পুরস্কার থাকতেছে এবং 30 তারিখও পুরস্কার থাকতেছে। অর্থাৎ 3 দিনেই আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। অবশ্যই ফ্রি ক্লাসে উপস্থিত থেকে আমাদের এই পুরস্কারগুলো জিতে নিন। কোর্সটি যাদের জন্য, যারা এবার 47তম বিশেষ পরীক্ষা দেবেন, 19তম স্কুল এবং কলেজ নিবন্ধন পরীক্ষা দেবেন, প্রাইমারি এবং ব্যাংকে পরীক্ষা দেবেন, এছাড়া বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য, মেডিকেলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এবং নার্সিং কলেজে ভর্তি হবেন যারা তাদের জন্য। আশা করি এই কোর্সটির মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। আমরা যে সাবজেক্টগুলো পড়াবো, আমরা পড়াবো ইংরেজি সাবজেক্ট, ইংরেজির উপর ক্লাস হবে 35টি আর পরীক্ষা হবে 60টি। এই 60টি পরীক্ষার মধ্যে ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি। একইভাবে বাংলা ক্লাস হবে মোট 35টি, পরীক্ষা হবে 60টি। 60টি পরীক্ষার মধ্যে ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি। সাধারণ জ্ঞানেরও ক্লাস হবে 35টি এবং মোট পরীক্ষা হবে 60টি, ক্লাস টেস্ট হবে 35টি, উইকলি টেস্ট হবে 15টি এবং মডেল টেস্ট হবে 10টি। 28, 29 ও 30 সেপ্টেম্বর যে ফ্রি ক্লাসগুলো হবে, এই ফ্রি ক্লাসগুলো হবে আমাদের ফেসবুক পেজ তাপস একাডেমিতে লাইভের মাধ্যমে। এই 3 দিন ফ্রি ক্লাসে উপস্থিত থাকলে একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুবর্ণ সুযোগ, অর্থাৎ 1799 টাকায় আপনারা 2 জন কোর্স করতে পারবেন। বিশ্বাস রাখুন, মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা যায়। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল তাপস একাডেমিতে গিয়ে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর অসংখ্য ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলো করে দেখুন। তাহলে যাচাই করতে পারবেন যে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। তাহলে সুপার এই ধামাকা অফারে অংশগ্রহণ করে পুরস্কারগুলো জিতে নিন এবং একজনের কোর্স ফিতে 2 জন পড়ার সুযোগ গ্রহণ করুন। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।